হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো ডুমো থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা যাচ্ছি একটি আর্ট গ্যালারিতে, যেখানে ডেভিডকে দেখতে পাবো। তো আমি তো প্রচুর এক্সাইটেড দেখার জন্য, কারণ আমি দেখতে চাই তখনকার কিভাবে বানিয়েছিলেন। আমি অনেকদিন থেকে ইন্টারেস্টেড এটা দেখার জন্য। তো সেটার জন্যই আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময়টা আমরা ওই মিউজিয়ামে থাকতে পারবো। আমাদের 12:45 ভিজিট রয়েছে, অনলাইনে টিকিট কেটেছিলাম। চলছে 12:30 লাইনের মধ্যেই কিন্তু ওই 12:30 1:30 এরকমের লাইনগুলি লেখা রয়েছিল। তো চলুন ভেতরে গিয়ে দেখতে দেখতে গল্প করি। আমরা এখন অডিও গাইড নিয়েছি। এই মিউজিয়ামটিকে ইতালি ভাষায় গ্যালারিয়া দেল একাডেমিয়াও বলে। আর আমি এই মিউজিয়ামগুলোতে আকর্ষিত হই এই পেন্টিং, বড় বড় মহারথীদের বানানো অসাধারণ স্কাল্পচারগুলির। এই যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলি 1500 থেকে 1600 শতাব্দীর মধ্যে ফ্লোরেন্টাইন পেন্টিং। আর এই পেন্টিংটা দেখুন, তখনকার দিনের ওই বিয়ের ব্যাপারটিকে কি সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা তো ভাবতেই পারি না ক্যামেরা ছাড়া এই এত সুন্দরভাবে হাতে রং তুলি দিয়ে আঁকা সব পেন্টিংগুলি। একটি পেন্টিং আমাকে আকর্ষিত করে তুলেছে, এই যে দেখুন, এটি 6 অ্যাঞ্জেলের পেন্টিং। Madonna and child with child Saint John and 2 angels. সমস্ত কিছুই কবেকার, কতদিনের এবং কে করেছেন সবই ডিটেলস কিন্তু লেখা রয়েছে। তবে কেউ কেউ চাইলে গাইড এবং অডিও গাইড দুটোই নিতে পারেন। পেন্টিংটাও আমাকে ভীষণভাবে আকর্ষিত করেছে সেন্ট জোসেফের। আমি ভাবতেই পারছি না যে যাদের নাম শুধুমাত্র আমরা ইতিহাসের পাতায় পড়েছি, তাদের জিনিসপত্র তৈরি করা জিনিস দেখতে পাবো চোখের সামনে। তাদের পেন্টিং, স্কাল্পচার খুবই নিখুঁত এবং মনোমুগ্ধকর। আর এই গ্যালারিতে ঢোকার জন্য টিকিটের মূল্য 18 ইউরো, মানে ইন্ডিয়ান টাকা অনুযায়ী 1800 টাকার মতো। এনাদের প্রত্যেকটি পেন্টিংয়ের পেছনে এক একটি গল্প লুকিয়ে রয়েছে, যা বিশেষভাবে সবাইকে আকর্ষিত করে। মিউজিয়াম খুব একটা আমার পছন্দের জিনিস ছিল না, তবে ইতালিতে আসার পর থেকে সেই ধারণা আমার পাল্টে যায়। আমি যেটি দেখার জন্য মিলান থেকে দৌড়ে দৌড়ে এসেছি, এটি হলো এই মাইকেল অ্যাঞ্জেলোর শ্রেষ্ঠ কৃতিত্ব ডেভিড। এই ফ্লোরেন্স আসার জন্য অনেকটা ওয়েটও করেছি। এখানে এসেও এই ডেভিডকে দেখার জন্য লম্বা লাইনও ছিল। সেটা পেরিয়ে ডেভিডের কাছে আসতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। যাই হোক, একটু দাঁড়ান, আমি একবার ভালো করে নিচের মতো করে দেখিনি। এতটাই শুনেছি এই স্কাল্পচারের সম্বন্ধে, ভালো করে সেটা একবার দেখেছেন। দেখুন একবার কিভাবে যে অসম্ভব সুন্দরভাবে বানিয়েছে। এতটাই ভালো যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ভাবাই যায় না যে একটি মূর্তি দাঁড়িয়ে রয়েছে। একবার লোকজনের ভাবটা দেখছেন তো, চারদিকে কিন্তু হা হা করে সবাই উপর দিকে দাঁড়িয়ে রয়েছে এই ডেভিডকে দেখাচ্ছে। ডেভিড মাইকেল অ্যাঞ্জেলের সব থেকে বড় ফেমাস স্কাল্পচার। যখন 26 বছর বয়স ছিল তখন এটা বানিয়েছিল। আর এই মার্বেল পাথর দিয়ে বানিয়েছিলেন উনি। আর এই ডেভিডের মানে এমন ভাবে বানিয়েছেন উনি, ওনার শিরা উপশিরা পর্যন্ত দেখা যায় এখনো পর্যন্ত। পুরো জিনিসটা মার্বেলের তৈরি, দারুণ, অসাধারণ। প্রত্যেকের এখানে এসে দর্শন করা উচিত ডেভিডকে, ডেভিড হিরোকে। হিরো হিরো দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। মাইকেল অ্যাঞ্জেলোর কিছু শ্রেষ্ঠ কৃতিত্ব দেখার উদ্দেশ্যে কিন্তু আমার ফ্লোরেন্স আসা। আর ইটালিকে আমি যতই দেখছি ততটাই অবাক হয়ে যাচ্ছি। রেনেসাঁস যুগ থেকেই মাইকেল অ্যাঞ্জেলো তার শ্রেষ্ঠ কৃতিত্বগুলির জন্য কিন্তু অনেকটাই বিখ্যাত হয়ে গিয়েছিলেন। তো মাইকেল অ্যাঞ্জেলো নয়, সেই সময়ে আরও বিভিন্ন বিখ্যাত গুণী শিল্পীগণদের বিখ্যাত শিল্পকলা এখানে দেখতে পাওয়া যায়। তবে এই আর্ট গ্যালারিটি মেইনলি মাইকেল অ্যাঞ্জেলোরই সব থেকে বেশি কালেকশন রয়েছে এখানে। বেশিরভাগই 1300 থেকে 1600 শতাব্দীর মধ্যেই শিল্পকলাগুলি রয়েছে। তবে এটি ছোট আর্ট গ্যালারি। আমাদের বড় আর্ট গ্যালারিতে যাওয়ার জন্য টিকিট কাটা রয়েছে।
আসলে বন্ধুদের কাছ থেকে এত শুনেছি এই গ্যালারি সম্বন্ধে, তো না এসে পারলাম না। আর এসে দেখুন সত্যি অবিশ্বাস্যকর সব জিনিসপত্র দেখলাম। ডেভিড ছাড়াও আরও বিভিন্ন সুন্দর সুন্দর স্কাল্পচার এখানে রয়েছে, সেগুলো একটু ঘুরে দেখে নিই। মাইকেল অ্যাঞ্জেলো ছাড়াও লুইস, লরেন্টিনাদেরও বিভিন্ন শিল্পকলা এখানে দেখতে পাওয়া যায়। এই গ্যালারিতে রেনেসাঁ এবং গথিক আর্ট দেখতে পাওয়া যায়। বেশিক্ষণ এক্সপ্লোর করতে লাগবে না, প্রায় 1-2 ঘন্টা হলেই এক্সপ্লোর করা যাবে। যখন আমি এই স্কাল্পচারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, তাতে তো অডিও গাইড ছিলই, তবে সব কিছুই বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এই স্কাল্পচারগুলির পেছনে যেসব গল্পগুলি রয়েছে সেগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি। এই গ্যালারির অনেকটা অংশ জুড়েই এই স্কাল্পচারগুলি রয়েছে। এখানে আমরা যদি ঘুরে দেখি তাহলে আরও অনেক মডেল দেখতে পাবো। সেই মডেলগুলির সম্বন্ধে শোনা যায় যে মডেলগুলি আগে মাটি দিয়ে ভাস্কর্য করা হতো, তারপরে এর ভেতরে প্লাস্টার ঢালাই করা হতো। এটি স্কাল্পচারের পেছনে একটি করে গল্প রয়েছে। মানে এটি ধরুন দুটি অ্যাঞ্জেলের কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে। যে ছোট ছোট বাচ্চাগুলোর মতো স্কাল্পচারগুলি দেখতে পেয়েছেন, এগুলো কিন্তু একটি স্টোরি অবলম্বনে বানানো। তার মধ্যে কিউপিড স্টোরিও ভীষণভাবে জনপ্রিয়। এরকম স্কাল্পচার কিছু কিছু আমরা প্যারিসের মিউজিয়ামেও দেখেছিলাম। স্টোরিগুলি তখনকার দিনে রোমান ও গ্রিক দেবদেবীদের নিয়ে। যেতে যেতে পড়তে পড়তে ভালোই লাগছিল। এই হিস্টোরিক্যাল মিউজিয়াম আসার আকর্ষণ আমার ইটালি আসার পর থেকেই হয়েছে। দেখা ও জানার ইচ্ছে দুটোই বেড়েছে। এখানে তখনকার দিনের আরও বিখ্যাত বিখ্যাত গুণী শিল্পীরা তো রয়েছেন, তার মধ্যে আরও একজন ফেমাস শিল্পী হলেন ইটালিয়ান লরেনজো বার্তোলিনি। ওনারও শ্রেষ্ঠ কৃতিত্বগুলি এখানে সংরক্ষণ করা হয়েছে। এই যে দেখুন, এই স্কাল্পচারটি লাভ, ভাইস অ্যান্ড উইজডম স্টোরি অবলম্বনে বানানো। একটি বিখ্যাত স্টোরি অবলম্বনে 3টি শিশুর কাহিনী ত্রিভুজাকৃতির মতো করে রাখা রয়েছে। এই তখনকার দিনে আরও একটি বিখ্যাত শিল্পী হলো গেসো মিউজিও। ওনারও বিখ্যাত কিছু স্কাল্পচার এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন, অনেকটা জুড়ে যেহেতু রয়েছে এই স্কাল্পচারের ঘরগুলি, তো এবার চলুন আরেকবার ভালো করে দেখে নিয়ে এবারে পেন্টিংয়ের দিকে যাই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য এই সময়টা আমাদের জন্য খুবই ভালো সময় গ্যালারিতে সব কিছু এক্সপ্লোর করার। চলে এলাম পেন্টিংয়ের হলের দিকে। আসলে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দরভাবে সংরক্ষণও করে রেখেছেন আর ওনাদের কাজও। 13শো শতাব্দী থেকে 19 শতাব্দী অবধি সমস্ত বিখ্যাত পেন্টিংগুলি রয়েছে। দেখুন কি দারুণ না! এই হলো প্রাচীন দা বুনাগুইটের জীবন বৃক্ষ। ইউনিক পেন্টিং যার যে মানে পেন্ট করেছেন সে 13শো শতাব্দীর পাচিনো দি বোনাগুইটা নাম। আর এটা হচ্ছে ট্রি, আর এটার 12টা ব্রাঞ্চ আছে। এই ট্রিটার 12টা ব্রাঞ্চ রয়েছে। তারপর ওখানটায় আর সবগুলো একটা করে ফ্রুটের মতো রয়েছে ওখানে। কিন্তু জেসাসের সব মানে প্রতিটা স্টোরি রয়েছে। একটা যে রয়েছে, একটা যে ব্রাঞ্চ রয়েছে, সেখানে জেসাসের সব স্টোরিগুলো রয়েছে। সব স্টোরিকে এই যে আদম অ্যান্ড ইভা স্টোরি। ক্রুশবিদ্ধ মূর্তিটি খ্রিস্টের জীবন বৃক্ষের প্রতীক। তার শাখা প্রশাখাগুলি খ্রিস্টের জীবন, আবেগ এবং পুনরুত্থানকে চিত্রিত করে। ওপরে যাচ্ছি। ওপরে এলাম আরও বিশেষ বিখ্যাত সুন্দর সুন্দর পেন্টিং দেখার জন্য। এখানেও 13শো শতাব্দী থেকে 15শো শতাব্দী অবধি ফ্লোরেন্টাইন শিল্পীদের শিল্পকলাগুলি রয়েছে। যেমন তখনকার সেরা শিল্পীদের মধ্যে জিওভানি দা মিলানো, আগনালো গাদ্দি, বার্নার্ডো গাদ্দি, তাদেও গাদ্দি, আন্দ্রেয়া আর্কাগোনা, জিওত্তো, সেন্ট সিসিলিয়ার মাস্টার, আরও বিভিন্ন শিল্পীদের শিল্পকলা রয়েছে। কোথাও বা দেখানো হয়েছে রানীর রাজ্যাভিষেক, কোথাও বা দেখানো হয়েছে তখনকার দিনের বিয়ের ব্যবস্থাপনা। রেনেসাঁ যুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসকে তুলে ধরা হয়েছে। কিভাবে সংরক্ষণ করে রেখেছেন দেখুন। দেখলে মনে হবে যেন আমাদের সামনেই এই রেনেসাঁ যুগের সব কিছু দেখতে পাচ্ছি। আমাদের সাথে সাথে কিন্তু আমার ছেলেও ভীষণভাবে এনজয় করছে। এই জিনিসটির ওপর লাইট পড়ার জন্য আরো উজ্জ্বলভাবে দেখাচ্ছে, সেটাও ক্রিবের কাছে ভীষণ আকর্ষণীয় হয়ে উঠেছে।
এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, যে কিছুক্ষণ আপনি জিরিয়ে নিতে পারেন, তারপর আবার দেখতে পারেন। এই পেন্টিংগুলি দেখুন, এখানে ম্যাডোনা এবং তার দুই শিশু, মিউজিশিয়ানের সাথে কথোপকথন, এসবের চিত্র তুলে ধরা হয়েছে। এসব পেন্টিং এর পেছনেও বিভিন্ন সুন্দর সুন্দর তখনকার দিনের গল্প তুলে ধরা হয়েছে। চলুন এই পেন্টিং কিছুক্ষণ দেখার পরে এবার চলে যাই মিউজিক ইনস্ট্রুমেন্টের ডিপার্টমেন্টে। 2001 সালে প্রতিষ্ঠিত এই বাদ্যযন্ত্র বিভাগটি ফ্লোরেন্সের লুইজি চেরুবিনির সংগ্রহ রয়েছে। 1700 ও 19 শতকে টাস্কানি, মেডিসি এবং লরেনের গ্র্যান্ড ভিউকদের ব্যক্তিগত সংগৃহীত থেকে প্রায় 50টি বাদ্যযন্ত্র প্রদর্শিত হয়। মধ্যে আন্তোনিও স্ট্রাডিভারির তৈরি টেনর ভায়োলো, বার্তালোমিওর ক্রিস্টোফারের ওয়াল স্পিনেটা, আন্তোনিও স্ট্রাভারির বেহালাও রয়েছে। সামুদ্রিক টারপেন্ট, সর্প, ভ্যাপু, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রয়েছে। আপনাদের মধ্যে যদি কেউ ক্লাসিক সঙ্গীত কিংবা থিয়েটার প্রেমী হন, তো তাদের জন্য তো একটা পারফেক্ট জায়গা। মার্জিত হারপিস্কর্ড, তার ও বাতাসের বাদ্যযন্ত্রের খোঁজ পাওয়া যায়। 1999 সালের দিকে ডিসির জন্য বার্তালোমিও ক্রিস্টোফারি দ্বারা তৈরি পিয়ানো আবিষ্কারেরও সন্ধান জানা যায়। যে 1690 খ্রিস্টাব্দে অ্যান্টোনিও স্ট্রাডিভারি কর্তৃক এক ধরনের ভায়োলিন, এটি ম্যাপল কাঠ দিয়ে তৈরি, মুক্ত হাতির দাঁত এবং একটি বিশেষ মাটিও ব্যবহার করা হয়েছে। টেনার ভায়োলা মেডিসি পঞ্চক দ্বারা ব্যবহৃত একটি বিশেষ বাদ্যযন্ত্রের মধ্যে এটি ছিল। একটি অন্যরকম অসাধারণ ভায়োলিন। তখনকার দিনের ওই দৈনন্দিন জীবনে ব্যান্ড প্রিন্স দিনাদ্দর দরবারে শিল্পীদেরকে ভাড়া করে এনে মিউজিক কোর্টে গান বাজনা চলতো, আর সেই সব ছবিগুলিও একসাথে এই বাদ্যযন্ত্রের সাথে এই মিউজিক রুমে রাখা রয়েছে। ডেভিডকে দেখেছো? যাই হোক, চলুন এবার আমরা বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরোনোর আগে এখানে বিভিন্ন জিনিসপত্র এখান থেকে কেনা যেতে পারে। যাদের মিউজিক সম্বন্ধে আরো বেশি ভালো জানকারি রয়েছে, তারা কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করতে পারবে এই জায়গাটি। যাই হোক, চলুন আমরা বাইরে বেরিয়ে গেছি। আর দেখুন, আমাকে তো খুব খিদে পেয়েছে, আমরা সবাই খেতে আরম্ভ করে দিয়েছি। আমি এখন খাচ্ছি মাইকেল অ্যাঞ্জেলো স্যান্ডউইচ। খুব খুব ভালো ছিল, আর এটি দারুণ পছন্দের স্যান্ডউইচ আমার। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।